নমস্কার, পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের ইমানি বল শক্তিতে ওরা কিছুই না। ওরা 50 জন সৈনিক, আমরা একজন সমান। এখন যেহেতু মুসলমান, আমি মুসলমানকে সাপোর্ট করবো। পাকিস্তান আসলে আমরা মুসলমান ভাই, মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তানকেই সাপোর্ট করি। আমরা অবশ্যই দোয়া করি ইনশাআল্লাহ পাকিস্তান যাতে জয়ী হয়। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব, সেক্ষেত্রে আপনি কোন দেশের ভূমিকা পালন করবেন বা পক্ষ নিবেন? আমরা আসলে আমাদের দেশের রক্ষার্থে যদি এরকম কোনো কিছু শুরু হয়, তাহলে আমরা দেশের স্বার্থে আমরা যেটা ভূমিকা পালন করা দরকার আমরা সেভাবে কাজ করব। আমি সবসময় পাকিস্তানকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। কি কারণে পাকিস্তানকে সমর্থন করেন? কারণ মুসলিম দেশ, আমরা মুসলিম সব দিক দিয়ে, আর পাকিস্তান যাই করছে না করছে আমাদের কাছে ক্ষমা দৃষ্টিতে তারা মাপ চেয়েছে, সব কিছু মিলে এই জন্য পাকিস্তানের। আর ইন্ডিয়া আমাদের কাছ থেকে সবসময় তারা খালি লুটপাট করে খাইছে, কখনো আমাদের কিছু দেয় নাই। এখনও খালি তারা ইচ্ছা আছে আমাদের খালি লুটপাট করে খাবেই। ভারত পাকিস্তান, আপনারা জানেন কিছুদিন আগেই অপারেশন সিঁদুর নামে একটা যুদ্ধ আমাদের পাকিস্তানের সঙ্গে হয়েছে। আর তার কিছুদিন আগের থেকে যে পেহেলগামে যে ঘটনাটা ঘটে তারপরের থেকে, এবং তারও কিছুদিন আগে বাংলাদেশের কিছু ঘটনা যেখানে অন্য একজন একটা সরকার গঠন করে, তারপর থেকে বাংলাদেশের লোকেদের একটা বিরূপ মন্তব্য বা চিন্তাভাবনা ভারতবর্ষের মানুষদের বেশি। এই বিষয়টা নিয়ে অনেকদিন আগেই আমি কিছু চিন্তাভাবনা করছিলাম, একটা ভিডিও করব, তো সময় সুযোগ হয়ে উঠছিল না, এবং আমার কাছে কিছু তথ্য জোগাড় করা হচ্ছিল না। তো তথ্যগুলো রেডি করে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আপনাদের সামনে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, এবং আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে তাদেরকে জানাবেন। বাংলাদেশের মানুষের ভারত বিদ্বেষী একটা রূপ তৈরি হয়ে গেছে। মানে আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশের বিশেষ নিউজ চ্যানেলে বা বাংলাদেশের যারা ব্লগার আছে তারা দেখছি প্রত্যেকটা মানুষই বলছে যে ভারতবর্ষ এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধে কারা জিতবে, তুমি কি চাও? তারা সবাই বলছে যে আমরা চাই পাকিস্তান জিতুক। তো বলছে কারণটা কি? তখন বলছে যেহেতু আমরা মুসলিম এবং পাকিস্তানও মুসলিম, তাই আমরা চাই যে পাকিস্তান জিতুক। এছাড়া ওদের কাছে কিন্তু একট্ট কোনো যুক্তি নেই। এবং পাকিস্তানের যে সমস্ত মিডিয়া চ্যানেল এবং তাদের ম্যাক্সিমাম যারা বুদ্ধিজীবী কথাটা বললে ভুল হয়, যারা একটু বিত্তজন আছে, তারা কিন্তু সবাই এটাই চাইছে যে পাকিস্তান যুদ্ধে জিতুক। কী করে জিতবে সেটার কোনো চিন্তা ভাবনা নেই, তবে মনোবল জোগাড় করার জন্য যে সমস্ত যা বলার দরকার সেগুলো বলার চেষ্টা করছে বা বলছে বিগত দিনে। এখন পর্যন্ত চলছে ভারতবর্ষ এবং পাকিস্তানের যে যুদ্ধ 1971 সালে হয়েছিল, তার প্রেক্ষাপটটা কী কারণে যুদ্ধ হয়েছিল। অনেকেই মনে করেন যে বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা ছিল তাদের প্রতি অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে প্রচুর পরিমাণের হিন্দু সম্প্রদায়ের লোক ভারতবর্ষে আসছিল এবং তার জন্য ভারতবর্ষের সমস্যা তৈরি হচ্ছিল। হ্যাঁ, তার কারণেই যুদ্ধ। কিন্তু এই ঘটনাটা কিন্তু একদমই সঠিক নয়। অরিজিনাল যে সঠিক ঘটনা সেটা আপনাদেরকে আমি আজকে একটু কিছু জানাতে চাই। এই চিন্তাভাবনার সঙ্গে যদি আপনি সহমত পোষণ করেন তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর সহমত না পোষণ করলে আমি মনে করব যে আপনি নিজেও দেখবেন না এবং কাউকে দেখাতেও বলবেন না। সালটা হচ্ছে 1969 সালের 7ই ডিসেম্বর। এই দিনটাতে তৎকালীন পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পাকিস্তান বলতে তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথেই ছিল। এবং তার প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন যে 1969 সালের মার্চ মাসে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন সেই সময়কালের মিস্টার আইয়ুব খান। এরপর ওদের তো আপনি জানেন যে সেনাপ্রধানের একটা রাজ চলে আর কি। সেই সময়কার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করেন এবং সামরিক শাসন জারি করেন। এবং তারপর ইয়াহিয়া খান পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের একটা তারিখও ঠিক করেন। তিনি চিন্তাভাবনা করেন যে পাকিস্তানের একটা সাধারণ নির্বাচন তৈরি করবেন। তিনি এবং তার যারা উপদেষ্টা ছিলেন তারা কিন্তু চেয়েছিলেন যে পাকিস্তানের সাধারণ যে নির্বাচন যেটা হবে সেটা যেন সুস্থ এবং অবাধ হয়, এবং সেটা চেষ্টাও করেছিলেন। এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুজনের মধ্যে একটা সাংস্কৃতিক কিন্তু পার্থক্য বরাবরই ছিল।
এবং সেই পার্থক্যটা আপনারা বুঝতে পারেন, শুধু যে ভাষাগত পার্থক্য না, তাদের চলাফেরার সঙ্গেও একটা পার্থক্য ছিল। এবং পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত শাসন এই পূর্ব পাকিস্তানের উপর জারি করা হতো, এবং সেটা বা সমস্যা কিন্তু হিন্দুরা হতো না, তার ভুক্তভোগী ম্যাক্সিমামই সমস্যায় পড়তো সাধারণ মুসলিম বা সাধারণ জনগণরা। তৎকালীন যে বুদ্ধিজীবীরা ছিল তারা কিন্তু এই যে অপশাসনের বিরুদ্ধে কিন্তু তারা গর্জে উঠেছিল, এবং তার কারণেই সেই সময় আইয়ুব খান যিনি ছিলেন তিনি কিন্তু এক প্রকার নয়, তিনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন, এবং তারপরে সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান দায়িত্ব গ্রহণ করেন এবং একটা সামরিক শাসন জারি করেন। সেই সময় দুটো পাকিস্তানের মিলেই একটা সাধারণ নির্বাচন হয়। ভালো করে বুঝবেন এই জায়গাটায় যে অ্যাকচুয়ালি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ এবং বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বিভক্ত হয়ে যে বাংলাদেশ হয়, তার প্রেক্ষাপট কিন্তু অবশ্যই হিন্দু মুসলিম নয়, কিন্তু তার প্রেক্ষাপট কিন্তু একটা সাংস্কৃতিক বৈষম্য, এবং শুধু বৈষম্য না, আমি বললে আরও বুঝতে পারবেন যে ঘটনাটা কী আদল ঘটেছিল সেই সময়। পাকিস্তান বা তৎকালীন এই এখনকার যিনি বাংলাদেশ আছে তার যিনি নেতা হয়ে দাঁড়ান তিনি কিন্তু ছিলেন শেখ মুজিবুর রহমান, এবং তিনি একটা প্রতিশ্রুতি সবাইকে দেয় যে না, এই নির্বাচন যদি হয়, এই নির্বাচনে যদি আমি জিততে পারি বা আমার দল যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা একটা সোনার বাংলা গড়ব। এবং পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষ তার উপরে ভরসা করে, এবং অবাধ এবং নিষ্ঠাবান একটা নির্বাচন হয়। যদিও এই নির্বাচনে তৎকালীন যারা চীনাপন্থী কমিউনিস্টরা ছিল তারা এই নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়, কিন্তু তাতেও কিছু হয়নি। মোট 24টি দল অংশ নিয়েছিল এই নির্বাচনে। এবং বলে রাখি, নির্বাচনে আওয়ামী লীগের লোগো ছিল, সেটা ছিল নৌকা, আর অন্যদিকে আওয়ামী লীগের উল্টো দিকে যে ছিলেন, যার আর কি পশ্চিম পাকিস্তানের যাকে আমরা মানে নেতা বলতে পারি, জুলফিকার আলী ভুট্টো, ঠিক আছে, দলটা যে ছিল পাকিস্তান পিপলস, তার প্রতীক ছিল তলোয়ার। কাজে এটা কিন্তু প্রথমেই বুঝতে হবে যে দুটো দলের মধ্যে একটা সাংস্কৃতিক যে পার্থক্য, সেটা কিন্তু একটা দলের লোগো কিন্তু বলে যায়। আর একদিকে যেমন নেতৃত্ব দিচ্ছিলেন শেখ মুজিবুর রহমান, তেমনি আরেকদিকে নেতৃত্ব দিয়েছিলেন জুলফিকার আলী ভুট্টো। এবং তারপরে কি হয়, তারপরে নির্বাচন হয়। নির্বাচনে এখানে একটা ভালো কথা বলে রাখি, আপনি দুটো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটো জায়গা মিলিয়ে যে কতগুলি মানে আসন ছিল, সেটা একটা আপনাদেরকে জানিয়ে রাখি। পূর্ব পাকিস্তানে মানে এখনকার যে বাংলাদেশ, সেই পাকিস্তানে ছিল 162টি আসন, এবং পশ্চিম পাকিস্তানে ছিল 138টি আসন। মানে এবার যথারীতি ভোট হয়। পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ কিন্তু সবকটি আসনেই তাদের প্রার্থী দিয়েছিল। অন্য রাজনৈতিক দল কিন্তু সমস্ত বাংলাদেশ প্রার্থী দিতে পারেনি। এবং পূর্ব পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী ছিল পাকিস্তান মুসলিম লীগ, এবং তাদের প্রার্থীর সংখ্যা ছিল 93, মানে 93টা। এছাড়া পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ছিল 79, মানে 79টি আসন, এবং জামায়াত ইসলাম পাকিস্তানের 70টির মতন প্রার্থী কিন্তু দিয়েছিল। জাতীয় পরিষদ নির্বাচনে 162টি আসনে আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিয়েছিল, এইবার একটা ভালো করে বুঝুন, তাদের 48% ছিল আইনজীবী। মানে আপনারা ভালো করে বুঝুন যে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল, সেই প্রার্থীর মধ্যে 48% বা 48% প্রার্থী কিন্তু আইনজীবী ছিল। তাহলে বুঝতেই হবে যে এই দলের মধ্যে কিন্তু শিক্ষা কিন্তু কোনোভাবে অভাব ছিল না, বা বুদ্ধিজীবী বা যদি বলেন বিদ্বজনের কিন্তু কোনোভাবে অভাব ছিল না। এছাড়াও ব্যবসায়ী ছিল প্রায় 19%, এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল 6%। তাহলে পুরোটা মিলিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আওয়ামী লীগের তৎকালীন যে প্রার্থীর দেওয়ার যে চিন্তাভাবনা, সেটা কতটা উচ্চতর চিন্তাভাবনা ছিল, এবং তারা কতটা সাংস্কৃতিক দিক থেকে তারা কতটাই এগিয়ে ছিল। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি কিন্তু পূর্ব পাকিস্তানে কোনো প্রার্থী ওনারা দিতে পারেনি বা দেয়নি। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে 138টি আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছিল পাকিস্তান পিপলস পার্টি, কিন্তু তারা সবকটি আসনে প্রার্থী দিতে পারেনি বা দেয়নি। পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীর সংখ্যা ছিল 119 জন,
আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে মাত্র 8 জন প্রার্থী দিয়েছিল। এবার এই তো গেলাম কে কতটা প্রার্থী দিয়েছে, এবারে যাই জয়ের দিকে, মানে কি জয় হলো, মানে কে কতটা আসনে জিতলো। পূর্ব পাকিস্তানে 162 আসনের মধ্যে আওয়ামী লীগ 160টি আসনে জয়লাভ করে। অন্যদিকে পশ্চিম পাকিস্তানে 138টি আসনের মধ্যে 81টি আসনে জয়লাভ করে জুলফিকার আলীর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে তাহলে পাকিস্তানের টোটাল যে আসন সংখ্যা ছিল, টোটাল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে তা ছিল প্রায় 300টার মতন আসন ছিল, এবং যার মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে দিয়েছিলেন হচ্ছে মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, এবং পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব দিয়েছিল হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। তো এইবার ফলাফলে যেটা দেখা গেল 300টা আসনের মধ্যে 160টা আসনে জয়লাভ করে আওয়ামী লীগ বা তখনকার যিনি শেখ মুজিবুর রহমান। উল্টো দিকে পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে হচ্ছে মাত্র 81টা আসন। জুলফিকার আলী 81টা আসন পেয়েছে। এবার দেখা গেল কি, মানে সর্বোচ্চ আসন পেয়েছে হচ্ছে আওয়ামী লীগ। তো টোটাল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের নেতৃত্ব কার করা উচিত ছিল, বা আওয়ামী লীগের, এবং প্রধানমন্ত্রী অবশ্যই হওয়া উচিত ছিল সেই সময়কার যিনি নেতা ছিলেন সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। কিন্তু পশ্চিম পাকিস্তান সেটা মানল না। তারা কি করলো, তারা টোটাল পাকিস্তানকে প্রায় 6 থেকে 7টা প্রদেশে ভাগ করে দেওয়া হলো, এবং সেখানে বলা হলো যে পূর্ব পাকিস্তানও একটা প্রদেশ, এবং সেই প্রদেশের নেতা কখনোই টোটাল পাকিস্তানের নেতা হতে পারে না। এবং মানে কথা যেটা হলো আর কি, তারা এই আওয়ামী লীগের বা তখনকার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা পুরো পাকিস্তানটি চলতে চাইল না। জটলাটা কিন্তু এইখানেই শুরু হলো। মানে ব্যাপারটা এরকম যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলো, এবং ভোটের রেজাল্ট সেই সময়কার জুলফিকার আলী ভুট্টো তিনি পাকিস্তান পিপলস দল 81টা আসনে জয়লাভ করে তিনি কিন্তু কোনোভাবেই মানে হারতে রাজি হলেন না। শুরু হলো পশ্চিম পাকিস্তানের লোকেদের পূর্ব পাকিস্তানের মুসলিমদের উপর অত্যাচার, তার সঙ্গে তো হিন্দুদের প্রতি অত্যাচার ছিলই, এবং আন্দোলনও চালু হলো। যুদ্ধের প্রেক্ষাপটটা কিন্তু এইখানেই, মানে আপনারা যারা বাংলাদেশের লোক আছেন বা মুসলিম লোক আছেন যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন, আপনাদের কিন্তু ভারতবর্ষ কোনোভাবেই ক্ষতি করেনি। যারা আপনারা ক্ষতি করেছে সেটা হচ্ছে আপনার পাকিস্তানের তথাকথিত মুসলিমরা পাকিস্তান করেছেন, এবং তারাই কিন্তু চাইনি যে আপনারা ক্ষমতায় থাকুন। এবার আপনারাই ঠিক করবেন যে আপনারা কার সঙ্গে থাকবেন, ভারতবর্ষে থাকবেন না আপনারা পাকিস্তানের সঙ্গে থাকবেন, বা পাকিস্তানের সঙ্গে এই যে কথাগুলো শুনতে পাই আমরা বিভিন্নভাবে যে আমরা মুসলিম তাই আমরা পাকিস্তানের সঙ্গেই থাকতে চাই। তো সেই সময়কার স্বাধীনতার যুদ্ধে, এবং সেই স্বাধীনতা ছিল অবশ্যই বৈধ স্বাধীনতা, মানে 160টি আসন পেয়ে যদি কোনো দল ক্ষমতায় না আসে, এবং 181টি আসন পেয়ে কোনো দল যদি টোটাল পাকিস্তানটাকে কন্ট্রোল করতে চায়, সেটা অবশ্যই অবৈধ। এবং সেই অবৈধ জিনিসটাকে বৈধ করার জন্য ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে এগিয়ে এসে আপনাদের বাংলাদেশটাকে যেভাবে স্বাধীন করে দিয়েছে, আপনাদের ভারতবর্ষের প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত ছিল। কারণ আজ পর্যন্ত যদি আপনারা কোনোভাবে এই পশ্চিম পাকিস্তানের সঙ্গে যদি থাকতেন, তাহলে আপনারা কোনোদিন স্বাধীন হতেন না, এবং চিরদিনই নিপীড়িত, নৃশংসভাবে নিপীড়িত এবং ধ্বংসলীলা হতো। আপনাদের কি মনে হয় শুধুমাত্র ধ্বংস বা শুধুমাত্র অত্যাচার কি হিন্দুদের উপর হয়েছিল? অবশ্যই নয়, অবশ্যই নয়। সেই সময় অবাধভাবে অত্যাচার হয়েছিল তৎকালীন মুসলিমদের উপরে, এবং যারা ভোটে জিতেছে, ভোটে জেতার পরেও তারা সেই ক্ষমতা পায়নি, এবং যারা ভোটে জেতেনি, মানে তখনকার পাকিস্তান পিপলস দল যারা কর্তৃত্ব করার চেষ্টা করেছে, তারা নৃশংসভাবে তারা এই নির্বাচনকে অবৈধ মেনে নিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য যতটা যা করার দরকার ততটা তাই করেছে, এবং তার জন্য যতগুলো হত্যাকাণ্ড থেকে শুরু করে ঝাঁপ পড়েছে। এবং তখনকার দিনে যারা বাংলাদেশি ছিল তারা সর্বত্রভাবে সেই বাংলাদেশের স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়ে, এবং বাংলাদেশের এই স্বাধীনতা ঝাঁপিয়ে পড়ার জন্য কিন্তু শুধুমাত্র মানে হিন্দুরা কিন্তু এই প্রাণ কিন্তু দেয়নি, মুসলিমরাই প্রাণ দিয়েছেন। কাজে আজ যাদেরকে আপনি
মনে করছেন আপনার বন্ধু, বিগত দিনে তারাই কিন্তু ছিল আপনার চরমতম শত্রু, এবং তারা কোনো দিন আপনার বন্ধু হতে পারবে না। যদি কোনো দিন আপনার বন্ধু হতে কেউ পারে, সেটা হচ্ছে ভারতবর্ষ। যে ভারতবর্ষকে আপনারা অস্বীকার করেন, যে ভারতবর্ষকে খেতে উঠতে বসতে বদনাম করেন, সেই ভারতবর্ষ ছাড়া কিন্তু আপনার এক মুঠো চলবে না। আপনারা কথায় কথায় আপনার ভারতবর্ষকে গালাগালি করেন কেন? আমাদের দেশে অনেকেই আমরা জানি এখন পর্যন্ত ওই দেশের সমর্থন করেন, পাকিস্তান বা বাংলাদেশের সমর্থন করেন। তাদেরকে বলবো, যদি সমর্থন করেন যাতে কোনো আপত্তি নেই, আপনারা আপনার চিন্তা আপনার সমর্থন করতেই পারেন, কিন্তু বিগত দিনের ইতিহাস জেনে বুঝে যদি আপনার মনে হয় যে না এই ইতিহাস ভুল, আমরা ওই পূর্ব পাকিস্তানে বা আমরা পশ্চিম পাকিস্তানেই থাকতে চাই, তো আপনাদের উচিত কিন্তু যে আবার দুটো বাংলাদেশ এবং পাকিস্তান এক করে দেওয়া। আমি তো মনে করি যে পাকিস্তানের উচিত, যে কারণ আপনারাও মুসলিম ওরাও মুসলিম, যে দুটো দেশ বাংলাদেশ আর পাকিস্তান এক হয়ে গিয়ে আবার আপনাদের আগের জায়গায় ফিরিয়ে দেওয়া। আপনারা তাহলে ৭১ যুদ্ধটাকে অস্বীকার করে আবার নতুন করে আপনারা আবার পাকিস্তানের স্বপ্ন দেখুন এবং নতুন করে পাকিস্তানের সঙ্গে মিলে যান। ইউনিস সরকারকেও বলবো যে আপনি এবং আপনার সাধারণ জনগণের প্রজা যারা কলকাতা দখল করতে চান, তারা বলবো যে শুধু বাংলাদেশ নিয়ে কিন্তু আপনি কলকাতা দখল করতে পারবেন না। আপনি আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনারা দুটো দেশ যুক্ত হয়ে আবার যে দেশ ভেঙে পাকিস্তান থেকে বাংলাদেশ গঠন হয়েছিল, আবার ভেঙে গিয়ে আবার পাকিস্তান গঠন হয়ে তারপরে আমাদের সঙ্গে যুদ্ধে আসবে।